হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। আমাদের এখন এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। আজ 6ই ফেব্রুয়ারি, আর 14 দিন পরে কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের কম্পিউটার বেসড পরীক্ষা হবে। তো এই প্রশ্নগুলো সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক। তোমাদের এসএসসি জিডিতে যে টাইপের প্রশ্ন হয় সেই রকম প্রশ্ন নিয়ে কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো হাজির করছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে কাকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয়? মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় কাকে? চাণক্য, দেখো চাণক্য ছিলেন একজন যার নাম ছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু সেনাপতি ছিলেন। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাপতি ছিলেন চাণক্য ওরফে কৌটিল্য ওরফে বিষ্ণুগুপ্ত। এই চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু এই কৌটিল্যের বুদ্ধিতেই কিন্তু ধননন্দকে পরাজিত করে 321 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এবং কৌটিল্যের বিখ্যাত রচনা অর্থশাস্ত্র কিন্তু কৌটিল্যর লেখা। তো কাকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয়? তো মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় নানা ফড়নবিস। ঠিক আছে, তাহলে চাণক্য কে ছিলেন? চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাপতি। চাণক্যের অপর নাম কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। এই চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু এই চাণক্যের বুদ্ধিতে কিন্তু 321 খ্রিস্টপূর্বাব্দে ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন ভাষায় সাহিত্য চর্চার জন্য বাচস্পতি সম্মান দেওয়া হয়? তো এটা হবে সংস্কৃত। সংস্কৃত ভাষার চর্চার জন্য, সংস্কৃত ভাষায় সাহিত্য চর্চার জন্য কিন্তু এই বাচস্পতি সম্মান দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা একটু লাইক করে দেবে। চলো নেক্সট প্রশ্ন, কোথায় ভারতের প্রথম সরকারি লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল? দেখো, ভারতের প্রথম বেসরকারি লৌহ প্রকল্প হচ্ছে জামশেদপুর বা টিসকো, যেটা 1907 সালে হয়েছিল, জামশেদজি টাটা। তো ভারতের প্রথম বেসরকারি ছিল সেটা 1907 সালে, যেটা তৈরি হয়েছিল টিসকো টাটা স্টিল লিমিটেড, যেটি 1907 সালে, এটা ছিল কিন্তু বেসরকারি। আর বলেছে ভারতের প্রথম সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র। তো ভারতের প্রথম সরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটি স্থাপিত হয়েছিল 1927 সালে। কোথায় হয়েছিল? ভদ্রাবতীতে। ভদ্রাবতীতে কিন্তু ভারতের প্রথম সরকারি লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল, যার নাম ছিল বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স। কী ছিল? বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স। এটা ছিল ভারতের প্রথম সরকারি ও লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্র। আর ভারতের প্রথম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র ছিল টিসকো, যেটা 1907 সালে তৈরি হয়েছিল। কোথায়? জামশেদপুরে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে? তো সঠিক উত্তর অনুচ্ছেদ 32কে কিন্তু সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়। তো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 32কে কি বলা হয়? সংবিধানের হৃদয় ও আত্মা। আর 51 এতে কি আছে? 51 এতে আছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য আছে 51 নম্বর ধারায়। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 11টি। তো তোমাদের এই অনুচ্ছেদ 14তে কী আছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। অনুচ্ছেদ 14তে কী আছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। চলো নেক্সট প্রশ্ন, ওস্তাদ আলাউদ্দিন খান একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ। তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আলাউদ্দিন খান, দেখো তবলার সঙ্গে যুক্ত জাকির হোসেন। জাকির হোসেন কিন্তু বিখ্যাত তবলাবাদক।
শিবকুমার শর্মা সন্তুর, শিবকুমার শর্মা কিন্তু সন্তুর বাদক। আর ওস্তাদ আলাউদ্দিন খান হচ্ছে সরোদ বাদক। সরোদ বাদক হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খান। ঠিক আছে, তাহলে তবলাবাদক, বিখ্যাত তবলাবাদক একজন হচ্ছে জাকির হোসেন, শিবকুমার শর্মা সন্তুর বাজায়, আলাউদ্দিন খান বাজায়, সরোদ বাজায়। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয়াস ও কোষের ঝিল্লির মধ্যবর্তী জেলির পদার্থকে কী বলা হয়? নিউক্লিয়াস ও কোষের ঝিল্লির মধ্যবর্তী জেলির মতো পদার্থকে কী বলা হয়? তো সঠিক উত্তর হবে সাইটোপ্লাজম। তো দেখো বন্ধুরা, তোমাদের এসএসসি জিডিতে কিন্তু 20টি কিন্তু জেনারেল নলেজের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মার্ক কিন্তু 2, তো 40 মার্কের কিন্তু জেনারেল নলেজের প্রশ্ন থাকবে। আমি কিন্তু তোমাদের এই 30টা সেট করে দিয়েছি। এছাড়াও আমি কিন্তু বিগত বছরে এসে যাওয়া যে 77টি সেট, তারও কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের সেটগুলো আমি করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত এই 77টি সেট দেখোনি, তো বলবো তোমরা অবশ্যই দেখে নেবে। আর একটা কথা বলছি, তোমরা যারা পরীক্ষা দেবে এসএসসি জিডি, অবশ্যই পরীক্ষার পরে প্রশ্নগুলো আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই আমাকে দিয়ে দেবে, তাহলে আমি কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিতে পারবো। চলো নেক্সট প্রশ্ন, কোন চালুক্য শাসককে সকল দক্ষিণা পথনাথ বলা হয়? কোন চালুক্য শাসককে সকল দক্ষিণ পথনাথ বলা হয়? তো তাকে বলা হয় দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী কিন্তু ছিলেন চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। দ্বিতীয় পুলকেশী ছিলেন চালুক্য বংশের, কোন বংশের? চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কে? দ্বিতীয় পুলকেশী। তাকে কি বলা হতো? সকল দক্ষিণ পথনাথ কিন্তু বলা হতো। পরবর্তী প্রশ্ন, সমুদ্র জলের গড় লবণাক্তের পরিমাণ কত শতাংশ? তো সমুদ্রের জলে গড় লবণাক্তের পরিমাণ 3.5%। 3.5% কিন্তু সমুদ্রের জলের লবণের পরিমাণ, লবণাক্তের পরিমাণ। চলো নেক্সট প্রশ্ন, কোন অঞ্চলকে ভারতের রুর বলা হয়? দেখো, জার্মানির রাইন উপত্যকায় প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়, সেই জন্য জার্মানির রাইন উপত্যকাকে রুর বলা হয়। আর দেখো, সেইরূপভাবে ভারতের দুর্গাপুরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কয়লা উৎপাদন করা হয়, সেই জন্য দুর্গাপুরকেই কিন্তু বলা হয় ভারতের রুর। ঠিক আছে, তাহলে জার্মানির রাইন উপত্যকা, আমি বলছি জার্মানির রাইন উপত্যকায় প্রচুর পরিমাণে কিন্তু কয়লা পাওয়া যায়, এবং ভারতের দুর্গাপুরেও কিন্তু প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়, সেই জন্য ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বন্দরটি ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত? দেখো, পারাদ্বীপ উড়িষ্যা, এটা কি কোন উপকূলে? পূর্ব উপকূলে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, এটা কোন উপকূলে? পূর্ব উপকূলে। নিউ তুতিকোরিন কোথায়? তামিলনাড়ু, এটা কোন উপকূলে? পূর্ব উপকূলে। তাহলে বাকি থাকলো কে? কান্ডালা। কান্ডালা কোথায়? গুজরাট। গুজরাটটা কোন সাগরে? আরব সাগরে। আরব সাগরে, তো এটা কি পশ্চিম দিকে অবস্থিত, পশ্চিম উপকূলে। তো ভারতের পূর্ব উপকূলে রয়েছে বঙ্গোপসাগর এবং পশ্চিম উপকূলে রয়েছে আরব সাগর। তাহলে পারাদ্বীপ, বিশাখাপত্তনম এবং নিউ তুতিকোরিন সব কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে বা পূর্ব উপকূলে। কান্ডালা কিন্তু গুজরাটে, এটা পশ্চিম উপকূলে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর? ভারতের মুখ্য নির্বাচন কমিশনের কত নম্বর অনুচ্ছেদে রয়েছে ভারতের মুখ্য নির্বাচনের কথা? তো ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কথা কিন্তু 324 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে। তো ভারতের মুখ্য নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর এবং 65 বছর, যেটা আগে হবে। ঠিক আছে, 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত যেটা আগে হবে সেটাই কিন্তু তার কার্যকালের মেয়াদ। যদি 6 বছর হওয়ার আগেই কিন্তু যদি 65 বছর হয়ে যায়, তবে তিনি রিটায়ারমেন্ট করবেন। ঠিক আছে, যদি দেখা যাচ্ছে 6 বছর হচ্ছে না, তার আগে কিন্তু 65 বছর হয়ে গেছে, অবশ্যই তাকে রিটায়ার করতে হবে। আবার 65 বছর হচ্ছে না কিন্তু তার কার্যকালের মেয়াদ 6 বছর হয়ে গেছে, তাকে কিন্তু রিটায়ারমেন্ট করতে হবে।
তো মুখ্য নির্বাচন কমিশনের মেয়াদকাল 6 বছর অথবা 65 বছর, যেটা আগে আসবে সেটাই কিন্তু সঠিক তার কার্যকালের মেয়াদ। পরবর্তী প্রশ্ন, এশিয়ান গেমস 2023 আয়োজক ছিল কোন দেশ? দেখো, আমি এশিয়ান গেমস 2023 নিয়ে কিন্তু একটি ভিডিও তোমাদের করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে, সেখানে থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। তো 2023-এ যেটা হওয়ার কথা ছিল 2022-এ, কিন্তু চীনে খেলাটি হয়েছিল। চীনে কিন্তু প্রচুর করোনার অতিমারির জন্য খেলাটি 1 বছর পিছিয়ে 2023-এ করা হয়েছিল। চীনের হাংজু প্রদেশে, ঠিক আছে, হাংজু প্রদেশে, চীনের হাংজু প্রদেশে কিন্তু এই 2023-এর এশিয়ান গেমস হয়েছিল। আর ইন্দোনেশিয়া হয়েছিল 2018-তে। আর 2026-এ হবে জাপানের নাগোয়াতে কিন্তু 2026-এ এশিয়ান গেমস হবে। কোথায় হবে? জাপানের নাগোয়াতে। আবার বলছি 2026-এ হবে জাপানে না, 2026-এ জাপানের নাগোয়াতে কিন্তু এশিয়ান গেমস হবে। চলো নেক্সট প্রশ্ন, উড়িয়া ভাষা কোন বছর ক্লাসিক্যাল ভাষার মর্যাদা পেয়েছে? উড়িয়া ভাষা, তো সঠিক উত্তর হবে 2014 সালে কিন্তু উড়িয়া ভাষা ক্লাসিক্যাল মর্যাদা পেয়েছে। এছাড়াও যদি দেখি তামিল পেয়েছিল 2004 সালে, ঠিক আছে। সংস্কৃত পেয়েছিল 2005 সালে। কর্ণাটকে সেটা পেয়েছিল 2008 সালে। তেলেগু পেয়েছিল 2008 সালে। মালায়ালাম পেয়েছিল 2013 সালে। তাহলে দেখো, আর উড়িয়া পেয়েছিল 2014 সালে। তামিল পেয়েছে 2004 সালে, সংস্কৃত পেয়েছে 2005 সালে, কানাডা পেয়েছে 2008 সালে, তেলেগু 2008 এবং মালায়ালাম 2013 সালে কিন্তু ক্লাসিক্যাল ভাষার মর্যাদা পেয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দাবাড়ু বিশ্বনাথ আনন্দকে পরাজিত করে পিছনে ফেলে ভারতের 1 নম্বর দাবাড়ু হয়েছেন? ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার ছিলেন কিন্তু বিশ্বনাথ আনন্দ, এবং বিশ্বনাথ আনন্দ কিন্তু প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক। রাজীব গান্ধী খেলরত্ন, যেটার বর্তমান নাম হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, তো বিশ্বনাথ আনন্দই ছিলেন কিন্তু সেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক বা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন প্রাপক প্রথম খেলোয়াড়। সেই বিশ্বনাথ আনন্দকেই কিন্তু পিছনে ফেলে কে ভারতের 1 নম্বর দাবর হয়েছেন? তো তিনি হলেন প্রজ্ঞানন্দ কিন্তু ভারতের 1 নম্বর দাবাড়ু। চলো নেক্সট, ভারতের কোন উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়? একবার ভারতে বর্ষা প্রবেশের সময় হয় এবং একবার ভারতের থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় হয়। এই 2বার কিন্তু কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়? তো সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। তামিলনাড়ুর উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল, ঠিক আছে। তো এই তামিলনাড়ুতে কিন্তু বর্ষার শুরুতে এবং বর্ষা যখন চলে যায় তখনই কিন্তু বৃষ্টি হয়। যখন আসার সময় বৃষ্টিপাত হয় বর্ষা, এবং যাওয়ার সময় কিন্তু তামিলনাড়ু উপকূলে বা করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়। তো করমণ্ডল উপকূলে কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়ে থাকে সেই জন্য। মালাবার উপকূল কোনটা? মালাবার উপকূল হচ্ছে কেরালার উপকূল। কচ্ছ উপকূল কোনটা? গুজরাটের। পরবর্তী প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক পর্যটন দিবস হিসেবে পালন করা হয়? সঠিক উত্তর 27শে সেপ্টেম্বর। 27শে সেপ্টেম্বরকে কিন্তু আন্তর্জাতিক পর্যটন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। চলো নেক্সট প্রশ্ন, ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হওয়া দরকার? ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব ন্যূনতম 16.6 মিটার হওয়া দরকার।
এই 16.6 মিটার না হলে কিন্তু শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে কিন্তু কোনো প্রতিধ্বনি শোনা যাবে না। পরবর্তী প্রশ্ন, পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় অভিনেত্রী কে? তো তিনি হলেন নার্গিস দত্ত। তিনি 1958 সালে ভারতের চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার তিনি পেয়েছিলেন। কত সালে? তিনি কিন্তু 1958 সালে কিন্তু পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। নার্গিস দত্ত 1980 থেকে 1981 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। চলো নেক্সট, 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। পৃথ্বীরাজ চৌহানকে কে পরাজিত করেন? পৃথ্বীরাজ চৌহানকে কে পরাজিত করেন? ঠিক আছে, তরাইনের দুটো যুদ্ধ হয়েছিল, একটা 1191 সালে, যেখানে পৃথ্বীরাজ চৌহান কিন্তু মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন। আর 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে, যেখানে মোহাম্মদ ঘুরি তিনি কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন। বাবর, যিনি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে কিন্তু ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। চলো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি টাইপ মেটালের উপাদান? তো সঠিক উত্তর সীসা, টিন, অ্যান্টিমনি। সীসা, টিন, অ্যান্টিমনি কিন্তু টাইপ মেটালের মুখ্য উপাদান। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, আবার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি।